গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব শিখন অক্ষমতা কি, অর্থাৎ হোয়াট ইজ লার্নিং ডিসএবিলিটি, এবং এই শিখন অক্ষমতা যে আছে এর বিভিন্ন শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটি বিভাগের বৈশিষ্ট্য, সঙ্গে যে সকল ছেলেমেয়েরা শিখনে অক্ষম তাদেরকে কি করে আমরা চিহ্নিত করব, তো তার কিছু কৌশল। তো প্রথমে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এই শিখন যে বিষয়টি আছে এটা হচ্ছে একটা সমগ্রভাবে একটা মানসিক প্রক্রিয়া বা জটিল মানসিক প্রক্রিয়া, ঠিক আছে? আর এই মানসিক প্রক্রিয়া যখনই কোনো না কোনো কারণে একটা বাধার সৃষ্টি হয় এবং তারা কিন্তু শিখনের কাজটিকে বা শিখন প্রক্রিয়াটিকে কিন্তু তারা সার্থক করে করতে পারে না, এবং শিক্ষণ অক্ষমতা কিন্তু তখনই কিন্তু আমরা দেখতে পাই। আর এই শিখন অক্ষমতা যে আছে, এই শিখন অক্ষমতা সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের বিভিন্ন সংজ্ঞা বা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এবং অনেকে বলেছেন কি যে শিখন অক্ষমতা বলতে মূলত বোঝায় শিখনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যে সংবেদনমূলক, সঞ্চালনমূলক এবং জ্ঞানমূলক যে বৈশিষ্ট্য, তো তারই অভাব। তো এক্ষেত্রে হতেই পারে যে সংবেদনমূলক, সঞ্চারণমূলক বা জ্ঞানমূলক যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি? সেগুলো হতে পারে যে তাদের আগ্রহের অভাব, তাদের মনোযোগের অভাব, তারা তাদের হাতের মধ্যে বা আঙুলের মধ্যে যতটুকু শক্তি থাকা দরকার ততটুকু নেই, তারা সেভাবে লিখতে পারে না। তো এরকম একাধিক কারণে যখন কোনো ছেলে-মেয়ে সেই শিক্ষার ক্ষেত্রে কোনো না কোনো কারণে তারা প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হয় এবং তারা পিছিয়ে পড়ে, মানে অক্ষমতার শিকার হয়। তো তখনই আমরা তাদেরকে বলতে পারি শিখন অক্ষম। আবার অনেকেই বলেছেন শিক্ষার্থীর সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত শিক্ষাগত মাত্রার সঙ্গে এই যে শিখন পারদর্শিতা আছে তাদের পার্থক্য যখন লক্ষ্য করা যায়, তাই হলো শিখন অক্ষমতা। অর্থাৎ একজন শিক্ষার্থীর যে বয়সে যেটা করণীয়, তখন যদি সে সেই বয়স অনুযায়ী তার যদি পারদর্শিতা না থাকে বা সেই পারদর্শিতার মাত্রা থেকে বা গড় থেকে যদি সে যদি কমে যায়, তখনই আমরা তাকে বলতে পারি শিখন অক্ষম বা শিখন অক্ষমতা। তো এরকম কিন্তু আমরা একাধিক আমরা সংজ্ঞা দিতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে ধারণা। এবং সংজ্ঞার কথা যদি আমি বলি তাহলে এখানে দেখবা যে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে বিভিন্ন মনোবিদ আছে তারা তাদের নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে? তো সেটা আমরা এখানে লিখব। এরপর হারল্যান এবং কফম্যান যে আছে, এই যে ব্যক্তিবর্গ বা মনোবিদগণ, এনারা কি করেছেন? এনারা এই শিখন অক্ষমতাকে মূলত এই কয়েকটি ভাগের বা দৃষ্টিকোণ থেকে এরা দেখার চেষ্টা করেছে। যেরকম কি ব্যাকওয়ার্ডনেস ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যদি কারো যদি একটা পশ্চাৎবর্তিতা থাকে। ইমব্যালেন্স ডেভেলপমেন্ট, অর্থাৎ যদি কারো যদি বিকাশ যদি ইমব্যালেন্স মানে বৈচিত্র্যপূর্ণ হয়, মানে সমগতিতে বা স্বাভাবিকভাবে যদি না হয়। তারপর কি বলছে? ডিফেক্ট কজড বাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ কারো যদি এই যে কেন্দ্রীয় যে একটা যে নার্ভাস সিস্টেম আছে সেই অনুযায়ী যদি তার যদি কোনোটা প্রতিবন্ধকতা থাকে, তো সেটাও কিন্তু আমরা এই শিখন অক্ষমতার মধ্যে ধরবো। এরপর লার্নিং প্রবলেমস বাই কজড বাই এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশগত কারণেও কিন্তু কারো কিন্তু এটা হতে পারে। এরপর হচ্ছে মেন্টাল রিটার্ডেশন এবং ইমোশনাল প্রবলেম, অর্থাৎ কারো যদি প্রক্ষোভগত সমস্যা থাকে বা কারো যদি মেন্টালি কেউ যদি রিটার্ডেড হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা শিখন অক্ষমতার কথাটা এখান থেকে আমরা পারবো। তো এরপর এই যে শিখন অক্ষমতা সম্পর্কে এই যে ন্যাশনাল জয়েন্ট কমিটি, ইনি কিন্তু এটা বলেছে যে শিখন অক্ষমতা বিভিন্ন রকমের, যেগুলি শ্রবণ, কথন, পঠন, শিখন, যুক্তিকরণ এবং গাণিতিক অক্ষমতা ত্রুটির মধ্য দিয়ে প্রকাশ পায়, সেগুলোকে কিন্তু বলা হচ্ছে মূলত শিখনে অক্ষম। তো এই শিখন অক্ষমতাকে আমরা মূলত আমাদের শিক্ষাবিজ্ঞানে এখানে ৩টা ভাগে ভাগ করি। কিন্তু আমি একটা কথা বলবো যে ২ বছর আগেও আমি একটা প্রশ্ন সেট দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে WHO যে আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আছে, তো সেখানেও কিন্তু বলা হয়েছে কত প্রকারের মেন্টালি রিটার্ডেশন আছে। সঙ্গে DSM-4 ওখানেও কিন্তু একাধিক মানসিক রোগ বা এরকম শিখন অক্ষমের কথা বলা হয়েছে। তো যাই হোক, তাহলে এগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে বাচনিক এবং ভাষাগত শিখন অক্ষমতা। তাহলে বাচনিক এবং ভাষাগত শিখন অক্ষমতা কি? যে উচ্চারণ ও যোগাযোগের জন্য ভাষা ব্যবহারের সমস্যা যে সকল শিশুদের মধ্যে দেখা যায়, তাদের বাচনিক ও যোগাযোগে শিক্ষণ অক্ষম বলা হয়। তাহলে এই যে অক্ষমতাগুলো যে আছে,
এই অক্ষমতাগুলোকে আবার আমরা ৩টি ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে কি ফোনেটিক ডিসএবিলিটি বা উচ্চারণ অক্ষমতা। অর্থাৎ এই সমস্যা সংক্রান্ত শিশুরা উচ্চারণ এবং শব্দের ব্যবহার ও শব্দের নিয়ন্ত্রণ বা গঠনের দিক থেকে কিন্তু এদের মধ্যে একটা পিছিয়ে পড়া থাকে বা অন্যান্য ছেলেমেয়েদের থেকে এরা পিছিয়ে পড়ে এটা। এরপর ল্যাঙ্গুয়েজ ইউজিং ডিসএবিলিটি, অর্থাৎ এরা কিন্তু শিখনের ক্ষেত্রে বা বা ওরা যখন পড়াশোনায় হোক বা অন্য কোনো কারোর সঙ্গে যোগাযোগ হোক সে সময় কিন্তু ওরা কিন্তু ভাষার উপযুক্ত ব্যবহার কিন্তু করতে পারে না এবং সমবয়সী যে অন্যান্য যে ছেলেমেয়েরা আছে তাদের তুলনায় তাদের কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে এবং এদের কিন্তু শব্দ ভাণ্ডারও কিন্তু কম হয়। এই জন্যই কিন্তু এরা কিন্তু মূলত কারোর সামনে কথা বলতে চায় না। তারা হীনমন্যতায় ভোগে এবং তারা ভাবে যে এই কথাটা ব্যবহার করা ঠিক হবে না ভুল হবে। তো এরকম সমস্যা আছে। তো এটাকে তাহলে আমরা বলছি ভাষা ব্যবহারে অক্ষমতা। এরপর ভাষা অনুধাবনে অক্ষমতা। অর্থাৎ ভাষা ব্যবহারের মতো ভাষা বোঝা বা শব্দের অর্থ বোঝবার ক্ষমতাও কিন্তু এই সকল শিশুদের মধ্যে থাকে না এবং নানা ক্ষেত্রে এরা কিন্তু এই বোঝার অসুবিধার জন্য এবং উপস্থাপনের জন্য এরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। ঠিক আছে? এরপর রয়েছে শিক্ষাগত দক্ষতার অক্ষমতা। এবার এখান থেকে আমি বলব যে তোমরা এডুকেশন নিয়ে পড়ছো, তো তোমরা পরবর্তীতে এডুকেশনের যে সমস্ত পরীক্ষাই হোক না কেন সকল পরীক্ষাতে দেবে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসেই। এরপর রয়েছে এই যে শিক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোতে যে সকল শিশুরা দক্ষতার সাথে উপস্থাপন বা আয়ত্ত করতে পারে না তাদের কিন্তু শিক্ষাগত দক্ষতায় অক্ষম শিশু বলা হয়ে থাকে। এবার এই যে শিক্ষাগত দক্ষতার যে বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলোতে কি দেখা যাচ্ছে এদের মধ্যে ঘাটতি রয়েছে এবং এই ঘাটতির ভিত্তিদেরকে আমরা ৩টে ভাগে ভাগ করতে পারি বা শিক্ষার যে প্রকৃতি তার ভিত্তি আমরা ৩টে ভাগে ভাগ করতে পারি। তো প্রথমটা হচ্ছে পঠন অক্ষমতা বা ডায়সলেক্সিয়া। তো এবার এখানে মাঝখানে একটা কথা বলি যে তোমরা যারা করে এডুকেশনের পরীক্ষা দেবে দেখবে তোমাদের অনেক সময় দেওয়া যায় একটা মেলানো আছে বা ম্যাচিং করা থাকে প্রশ্ন আসে যা ডান দিকে বা বাঁ দিকে গ্রুপ করে যে কোনো দিকে হয়তো দেখা দিল যে পঠনে অক্ষম বা রিডিং প্রবলেম, রাইটিং প্রবলেম, ক্যালকুলেশন প্রবলেম এবং পাঁচ দিকে ডাইসলেক্সিয়া, ক্যালকুলিয়া, ডাইসক্যালকুলিয়া, হ্যাঁ? তো এগুলো কিন্তু দিয়ে দেয় এবং ওর সঙ্গে মেলাতে হয়। একদম ভালোটা প্রশ্ন এবং কমন প্রশ্ন এখান থেকে আসবেই। তো যে সকল শিশুরা পঠন পাঠনে অক্ষম তাদেরকে মূলত পঠনগত অক্ষম বা ডায়সলেক্সিয়া বলা হয়। এদের কয়েকটি মূল বৈশিষ্ট্য কি? এই পঠনে অক্ষমতা সাধারণত ছেলেদের মধ্যে অধিক পরিমাণে দেখা যায় এটা একটা বৈশিষ্ট্য। কেননা প্রতি ৪ জন ছেলেমেয়ের মধ্যে দেখা যাবে যে ৩ জনেই ছেলে। অর্থাৎ মেয়েদের মধ্যে কম, ছেলেদের মধ্যে বেশি। এরপর বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে এরা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন হয়। এরা কিন্তু বুদ্ধিসম্পন্ন স্বাভাবিক হয় কিন্তু তথাপি তাদের মধ্যে এই একটা সমস্যা দেখা যায়। আবার কখনো, কখনো ব্যতিক্রমও হয়ে থাকে। এটাও একটা বৈশিষ্ট্য। পঠন-পাঠনের সময় এদের সম্বন্ধ স্থাপনে বিশেষ অসুবিধা হয়। অর্থাৎ একটি বিষয়ের সঙ্গে অপর বা অন্য কোনো একটা বিষয়ের যে একটা সম্বন্ধ বা সম্পর্ক এটা কিন্তু এরা কিন্তু আ উপস্থাপন করতে পারে না বা করতে পারে না। এরা পঠনক্ষম শিশুদের মধ্যে উচ্চারণের অস্পষ্টতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ এরা কিন্তু উচ্চারণ কিন্তু সঠিক সময়ে বা সঠিকভাবে করতে পারে না। ঠিক আছে? এটাও একটা সমস্যা। এরা পঠনে অক্ষম শিশুরা মনের দিক থেকে কি হয়? খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এরা চঞ্চল হয়। অর্থাৎ এদের মনোযোগের স্থিরতা খুব কম হয়। তাহলে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। সঙ্গে কি হয়? এদের আগ্রহ হয়তো খুব বেশি হয়ে থাকে কখনো, কখনো নচেৎ কখনো, কখনো খুব কম হয়ে থাকে। এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। সঙ্গে লিখন অক্ষমতা, ডায়সগ্রাফিয়া। তো লিখন অক্ষমতা বলতে যে সকল শিক্ষার্থীরা লেখা এবং ছবি আঁকা, অর্থাৎ লেখার সঙ্গে ছবি আঁকা যায়। আমি কোনো একটা সামনে দিলাম, সেটাকে বললাম সেটা দেখে, দেখে কপি করো। মানে ওটা একটা ছবি দেবো। এটা একটা বিষয়। তো এরা কিন্তু এরকম সমস্যা যারা থাকে তাদেরকে আমরা মূলত লিখন অক্ষম শিশু বলে থাকি। তো এদের কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে লিখন অক্ষম শিশুদের হাত এবং আঙুলের সঞ্চালন এবং মস্তিষ্কে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে এগুলোর মধ্যে একাধিক ত্রুটি দেখা যায়। এটা একটা বৈশিষ্ট্য। লিখনে অক্ষম শিশুদের শব্দভাণ্ডার, ব্যাকরণ, স্মৃতি, হস্ত সঞ্চালন প্রভৃতি ভাষামূলক, জ্ঞানমূলক এবং অঙ্গ সঞ্চালনমূলক আচরণে বিশেষভাবে বৈশিষ্ট্যময় লক্ষ্য করা যায় বা তারতম্য দেখা যায়। তাহলে এটা কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য। এবার লিখন অক্ষম শিশুদের হাতের লেখা সর্বদা কি থাকে? একটা অস্পষ্টতা থাকে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। সঙ্গে কি থাকে? একটা অসম্পূর্ণতা। তারা হয়তো একটা লাইন লিখতে গিয়ে অর্ধেক লিখে সে তো ভুলে গেল। সে হয়তো ওখানে বাদ দিয়ে চলে এসছে বা অন্য কোনো একটা ওয়ার্ড সে লাগিয়ে দিয়েছে। এটা একটা। এরপর গাণিতিক অক্ষমতা। তাহলে অঙ্কগত দিক থেকে যে সকল শিক্ষার্থীরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর পাশাপাশি এই যে বিভিন্ন যে সংকেত যে রুট, আ লেস দেন, বেটার দেন এই যে এরকম যে সংকেত বা চিহ্নগুলো যে আছে এগুলোকেও তারা কিন্তু ব্যবহার করতে
পারে না, ঠিক আছে? এবং তারা কিন্তু বেশিরভাগই ভুলে যায়। এমন কিন্তু নামগুলোও ভুলে যায়। তো এইরকম ছেলেমেয়েদের কে আমরা গাণিতিক অক্ষমতা সম্পন্ন শিশু বা ডিসক্যালকুলিয়া আমরা বলব। এবং এদের কয়েকটি মূল বৈশিষ্ট্য হচ্ছে, এই সকল শিশুদের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের সংখ্যা এবং চিহ্নের পুনরুদ্রেক, বিন্যাস, স্মৃতি এগুলোর ক্ষেত্রে এদের সমস্যা দেখা যায়। অর্থাৎ এরা বিমূর্ত চিন্তা করতে পারে না। গাণিতিক অক্ষম শিশুরা অঙ্কের সময় বিভিন্ন সংখ্যা এবং চিহ্নকে ব্যবহার করার অক্ষমতা দেখা যায়। অর্থাৎ এরা ব্যবহার করতেই ভুলে যায়। যোগের জায়গায় আ বিয়োগ, বিয়োগের জায়গায় ভাগ এরকম চিহ্নটা দিয়ে দেয়। এরপর হিসেব-নিকেশ এদের ক্যালকুলেশন ভুল হয়। ঠিক আছে? তারপরে গাণিতিক অক্ষম শিশুরা অনেক সময় সংখ্যার কাঠামোকে অর্থাৎ কোন সংখ্যাটা কিরকম? অর্থাৎ যদি আমরা বাংলা ৬ কে দেখাই, ইংরেজি একটা ৬ দেখালাম, তাকে যদি উল্টো ৯ দেখানো যায়, সে বলে যে এটা কত? সে বলবে এটা ৬। কিন্তু সে এটা ভাববে না যে সে উল্টো দিকে বসে আছে। তো এরকম কিন্তু ভুলগুলো এদের মধ্যে হয়ে থাকে। এরপর একটা ৩ নম্বর যেটা সেটা হচ্ছে আদার শিখন অক্ষমতা। তো এখানে আমি কয়েকটা কথা বলব যে এই যে আদার যে শিখন অক্ষমতা এগুলোকে কিন্তু মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানের যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে এগুলা কিন্তু বিভিন্ন নামে এদের কিন্তু চিহ্নিত করে। তাই এটাকে আদার বলে আমি মনে রাখি। ঠিক আছে? এবার এদের আমরা কিভাবে চিহ্নিত করব এবং কেন করব? তো ১ম একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে অক্ষম শিশুরা যে আছে এদেরকে চিহ্নিত করার মূল কারণ হচ্ছে যাতে এদেরকে আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি এবং উপযুক্ত নির্দেশনা দিতে পারি। যাতে তারা তাদের যে একটা অক্ষমতার যে একটা স্তর, সেই স্তর থেকে যাতে তারা বেরিয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করে বা স্বাভাবিক শিক্ষার্থীদের মতো তারা যাতে অধ্যয়ন করতে পারে বা পড়াশোনা করতে পারে। এই উদ্দেশ্যে আমরা এটা করি। এবার এদেরকে আমরা কিভাবে চিনব? তো এদেরকে আমরা চিনব এইভাবে যে শিখন অক্ষম শিশুদের সবসময় কি থাকবে? তাদের সামর্থ্য বা ক্ষমতা, পঠন-পাঠনের প্রতি যে মনোযোগ ইত্যাদি কি হবে? স্বাভাবিক শিশুদের তুলনায় কম হবে। এরপর তারা যে শ্রেণীকক্ষে পড়ছে বা যে ক্লাসে পড়ছে তাদের যেটা পারদর্শিতার যে একটা স্তর বা মান সেটা কিন্তু অন্যান্য ছেলেমেয়েদের থেকে কম হবে। এটা একটা। এরপর এরা এই বিদ্যালয় পরিবেশে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বা কর্মগুলো হয়ে থাকে, তো এগুলোতে এরা কিন্তু খুব কম পরিমাণে কিন্তু অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করতে এরা ইচ্ছা প্রকাশ করে না। এরকম। তাহলে এরকম বৈশিষ্ট্য থেকে আমরা এদেরকে চিনতে পারবো। তারপর এই সকল শিশুদের মধ্যে কি হয়? অতিরিক্ত চাঞ্চল্যতা লক্ষ্য করা যায় বা অতিরিক্ত স্থিরতা। অর্থাৎ তারা হয়তো চলেই না, এরকম একটা। ঠিক আছে? তো এগুলো কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যায়। তারপর কি হচ্ছে? কোনো বিষয়ের প্রতি এরা কিন্তু সঠিক পরিমাণে কিন্তু মনোযোগকে স্থির করতে পারে না এবং অল্প সময়ে এদের মনোযোগ কি হয়? একটি বিষয় থেকে অন্য একটি বিষয়ে সঞ্চালিত হয়ে যায়। এটা একটা। এরপর কি হচ্ছে? এরা বিমূর্ত চিন্তা করতে পারে না এবং বিমূর্ত চিন্তার ক্ষেত্রে এদের কিন্তু একটা অক্ষমতা থাকে। তারপর কি হচ্ছে? এদের প্রত্যক্ষণের ক্ষমতা অর্থাৎ এরা কোনো একটা বিষয়কে দেখবে, সে দেখার যে একটা গভীর যে একটা বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি এটা কিন্তু এদের মধ্যে থাকে না। এরা যদি বাঁশ বলে তো বাঁশটাই দেখে, বাঁশটা কিসের বা সেটা চেয়ার বা কি সেটা কিন্তু তারা কিন্তু ভাবে না। এরকম একটা বিষয় এদের মধ্যে থাকে। এরপর কি রয়েছে? শিক্ষানকম শিশুদের মধ্যে অনেক সময় ভাষাগত দক্ষতার অভাব দেখা যায় এবং অধিকাংশ ক্ষেত্রে এরা কিন্তু ভুল একটা পদ্ধতিতে কিন্তু শেখার চেষ্টা করে। এটা। এরপর কি রয়েছে? বিমূর্ত চিন্তনের ক্ষমতা না থাকায় এরা কিন্তু একটি বিষয়ের সঙ্গে অপরটি বিষয়ের তুলনা করতে পারে না। তার কারণ আম, আমের সঙ্গে একটা লিচু বা অন্য কোনো ফল আমরা যদি দেই, তো এই দুটোর মধ্যে কি পার্থক্য এরা কিন্তু সেভাবে বলতে পারে না। তো এরকম কিন্তু একাধিক সিম্পটম এদের মধ্যে আছে বা সংলক্ষণ আছে। সেগুলোর দ্বারাই কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করব এবং তাদেরকে কি করে আরো আমরা উপযুক্ত পথে শিক্ষা দেব, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই বিষয়গুলো জানতে হবে বা পড়তে হবে। তাহলে আজকে আমরা এটুকুই এবং সহায়ক গ্রন্থ হিসেবে আমি এটা দিয়েছি। ঠিক আছে? এটা এই বই থেকে আমি এই নোটটি বানানোর জন্য সহায়তা করে নিয়েছি। তো আমি এক্ষেত্রে বলব, তোমরা যারা করে আমার চ্যানেলটিতে নতুন, প্রত্যেককেই বলব যে যদি কারো এই পিপিটি বা নোটটি প্রয়োজন হয়, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে তোমরা জয়েন করবে। সেখান থেকে তোমরা এটা সংগ্রহ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।